শুভটা যে কেন এখনো আসছে না কে জানে। বৃষ্টির দিনে ওর মুখে ওর জীবনের ঘটা ঘটনাগুলো দারুণ লাগে শুনতে। শুভ জীবনে চাকরি সূত্রে এত জায়গাতে ঘুরেছে যে ওর অভিজ্ঞতার ভাণ্ডার প্রচুর। আর ঘটনাগুলোও এত সুন্দরভাবে বলে, আর কি বলবো। ওই তো শুভ চলে এসেছে, তোর জন্যই অপেক্ষা করছিলাম। বাবা, আমার জন্য আবার এত অপেক্ষা কিসের? বৃষ্টির সন্ধ্যাতে তোর জীবনের একটা রোমাঞ্চকর ঘটনা শোনা না। নারুদা, 4 কাপ চা দিও। গল্প শুনবি? গল্প তো আমি বলি না রে, যা বলি তা সব আমার জীবনের কোনো না কোনো একটা সত্যি ঘটনা, মানে আমার সাথে ঘটে যাওয়া বা তেমনই কোনো সত্যিকারের ঘটনা। আচ্ছা বলি না, তেমনই একটা ঘটনা বল দেখি। এই বৃষ্টির ওয়েদারে বেশ জমে যাক ব্যাপারটা। আচ্ছা বেশ, আজকে তাহলে আমার ছোটবেলার একটা ঘটনা বলছি। সেটা যতটা রোমাঞ্চকর আর ততটাই কষ্টের। তোরা তো জানিস আমার মামার বাড়ি হেতু গ্রামে। তখন সবেমাত্র আমার কলেজের পরীক্ষা শেষ হয়েছে, হাতে বেশ কিছুদিনের ছুটি রয়েছে। এদিকে কদিন পরীক্ষার জন্য বেশ ধকল গেছে, ওদিকে মামাও অনেকবার করে যাবার জন্য বলছিল। বাবা, তুমি কিন্তু আমাকে বলেছিলে পরীক্ষায় ফার্স্ট হলে একটা ঘড়ি কিনে দেবে আর পাশের মেলায় ঘুরতে নিয়ে যাবে। ব্যাটার ছেলে গায়ে গতরে বড় হয়ে নিজেকে খুব বড় শেয়ানা ভেবেছিস নাকি? হ্যাঁ, মামার বাড়ি আসার কথা মোটে মনেই পড়ে না, আর এদিকে ছোটোবেলায় তো আসলে আর মোটে যেতেই চাইতিস না। হ্যাঁ, এই হয় বুঝলি, ছেলে পেলে বড় হয়ে গেলে এই হয়। বাবা, ওইসব কথা বাদ দাও। দাদা এত বছর পরে এলো, চলো না সবাই মিলে গিয়ে একটু পাশের গ্রামের মেলা থেকে ঘুরে আসি। অত বড় মেলা আর কবে হবে কি না হবে তার তো ঠিক নেই। মেলায়? না না, আমার এখন একটু দরকারি কাজ আছে, আমি তো যেতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তুমি যখন যেতে পারবে না তাহলে আমি আর ভাই চলে যাই। আচ্ছা ঠিক আছে, তাহলে তোরা দুজনেই চলে যা, তবে তাড়াতাড়ি আসিস, বেশি রাত করিস না যেন আবার। দাদা চলো তাহলে, আর দেরি করে লাভ নেই, বেরিয়ে পড়ি। অনেকটা রাস্তা, যেতে যেতেই সময় লেগে যাবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চল, আমি রেডি। সন্ধ্যার একটু আগেই আমি আর আমার মামাতো ভাই বরুণ বেরিয়ে পড়লাম মেলা দেখতে। দাদা 6টা মতন বাজে, ঠিক টাইমে বাস পেয়ে গেলে 6:45-7টার মধ্যে পৌঁছে যাব। বাহ, তোর ঘড়িটা তো ব্যাপক হয়েছে, কবে কিনলি? পরীক্ষার রেজাল্ট বেরোনোর পরে বাবা গিফট করেছে। বাহ, খুব ভালো। তা এইচএস তো হলো, এবার কি করবি ভাবছিস? কোন কলেজে ভর্তি হবি? না দাদা, কলেজে ভাবছি আর ভর্তি হব না। ওমা, সে কি, কেন? এত ভালো রেজাল্ট করলি, কলেজে ভর্তি হবি না? না দাদা, অত বেশি পড়াশুনো করে হবে কি, সেই তো বেকার হয়েই ঘরে বসে থাকতে হবে। তা অবশ্য ঠিকই বলেছিস, এখন চাকরির যা অবস্থা। তা কি করবি ভাবছিস? ভাবছি ফুটবলটা নিয়েই এগোবো। একাডেমিতে তো ভালো ফর্মে আছি, এখন দেখা যাক। নাও, বাস এসে গেছে। মেলা দেখে ফিরতে ফিরতে অনেকটাই রাত হয়ে গেল। রবিন, আমার যা মনে হচ্ছে খুব তাড়াতাড়ি বৃষ্টি নামবে। আকাশের অবস্থা দেখছিস, কেমন মেঘ জমেছে, মাঝে মাঝেই কেমন হাওয়া দিচ্ছে। বৃষ্টি জোরেই নামবে মনে হচ্ছে। একটা কাজ কর, বাসস্টপ থেকে বাড়ি তো অনেকটাই রাস্তা, পাকা রাস্তা দিয়ে যেতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে। এক কাজ করি বরং, চল আমরা মাঠ দিয়ে চলে যাই। মাঠ দিয়ে যাবে? হ্যাঁ, মাঠের রাস্তা দিয়ে গেলে তাড়াতাড়ি চলে যাওয়া যাবে, বৃষ্টি নামবার আগেই। কেন, কোনো সমস্যা আছে? মাঠের রাস্তা শুনে তুই একটু ভয় পেলি মনে হলো। না না, আসলে রাতের বেলা মাঠের রাস্তা দিয়ে কেউ যায় না তো। কেন, মাঠের রাস্তায় কি সমস্যা? আসলে মাঠের ওখানে তেঁতুলতলাটা খুব একটা ভালো না, সবাই বলে ওখানে নাকি। আরে বুঝেছি, আর বলতে হবে না, যত সব বাজে কথা। চল চল, এই মাঠ দিয়েই যাব। এরপর আমি আর রবিন মাঠের রাস্তা ধরলাম। জায়গাটা বেশ শান্ত, মাঝে মাঝে শেয়ালের আওয়াজ ভেসে আসছে। দূরে যতদূর চোখ যায় দেখা যাচ্ছে কালো হয়ে থাকা মাঠেদের সারি। দাদা, এখানে একটু তাড়াতাড়ি পা চালাও। কেন? রবিনের উত্তর দেওয়ার আগেই আমি দেখতে পেলাম আমাদের একটু সামনেই একটা প্রকাণ্ড তেঁতুল গাছ, আর ঠিক তক্ষুনি গাছটা কেমন যেন একটু দুলে উঠল। আমার কেন জানি না মনে হলো
গাছের এক ডাল থেকে আর এক ডালে একটা ছায়ামূর্তি যেন লাফ দিয়ে চলে গেল। রবিন যাতে ভয় না পায় সেই জন্য আমি বললাম, মনে হচ্ছে হাওয়ার জন্য ওরকমটা হলো, বুঝলি? চল তাড়াতাড়ি পা চালা। কিরে, দুই বাদরে মিলে কেমন মেলা দেখলি? দারুণ দারুণ। আর রবিনটা এখনো সেই বাচ্চাই রয়ে গেছে। নাগরদোলায় উঠে সে যে কি ভয় পাচ্ছিল মামা, তুমি না দেখলে বিশ্বাসই করবে না। তুমি গেলে ভালোই করতে। না না ঠিক আছে, আবার কি এখন আর নাগরদোলায় চড়ার বয়স আছে নাকি? হ্যাঁ। রাতে আমি আর বরুণ ঘুমিয়ে আছি, এমন সময় একটা ছেলে রবিনকে ডাকলো। রবিন, এ রবিন, তাড়াতাড়ি ওঠ, বাইরে বেরিয়ে আয়। আরে বাইরে এত রাতে কে ডাকছে? গিয়ে দেখি তো। এ কি, কে তুমি? আসলে তুমি সন্ধ্যাবেলা তেঁতুলতলা দিয়ে যখন আসছিলে তখন এই ঘড়িটা তোমার হাত থেকে পড়ে যায়। এটা তোমার ঘড়ি তো? আরে এটা তো আমারই ঘড়ি। আমার একদমই খেয়ালই নেই কখন ঘড়িটা পড়ে গেছে। আমি তোমাকে ডেকেছিলাম কিন্তু তুমি শুনতে পাওনি। তুমি রাতের অন্ধকারে ওখানে কি করছিলে? তোমার অপেক্ষা। মানে ঠিক বুঝলাম না। ও কিছু না। তবে এত রাতে কেন? একটু আগে এলেই তো হতো, না হয় কালকে সকালেই দিতে পারতে। যাই হোক, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমার ঘড়িটা ফেরত দেওয়ার জন্য। আমি কেবল রাতের বেলাতেই বেরোই, তাতেই আমার সুবিধা। তোমার কথাগুলো একটু কেমন কেমন যেন। তুমি কে বলো তো? আমাকে চেনো না? তবে এই দেখো আমি কে। এ কি, তুমি তুমি কে? আমি কে? আজকে তেঁতুল গাছে বসেই তোকে দেখে ঠিক করি আজকে রাতেই তোকে শেষ করতে হবে, তবেই আমার। না, বাইরে তো কিসের আওয়াজ হচ্ছে? রবিন, রবিন কোথায় গেল? জানলার বাইরে চোখ পড়তেই আমি আমার জীবনের সব থেকে ভয়ানক দৃশ্যটা দেখলাম। একটা ভয়ঙ্কর প্রেত আমার ভাই রবিনকে নিয়ে যাচ্ছে। রবিন কাঁদছে আর কেবল বলছে, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। রবিন, রবিন! আমি দৌড়ে গিয়ে পাশের ঘরে মামাকে ডাকলাম। মামা, মামা সে কেটে ওঠো, মামা! কি শুভ, কি হয়েছে এত রাতে? মামা, মামা! এরপর আমি যা দেখেছি মামাকে তার সবটা বললাম। এসব কি বলছিস তুই? কে রবিনকে নিয়ে গেছে? আমি জানি না মামা, তবে সে ভয়ঙ্কর, ভীষণ ভয়ঙ্কর। এ কি বিপদ হয়ে গেল? আমার ছেলেটার কি হবে? মামা, মামা চলো, মামা চলো বেরিয়ে দেখি। আমার মনে হচ্ছে মাঠের মধ্যে ওই তেঁতুল গাছের দিকে নিয়ে গেছে। আজকে আমরা মাঠের মধ্যে ওই তেঁতুল গাছের পাশ দিয়েই ফিরেছি। সে কি, ওই পথে ফিরলি মানে? মামা, তোমাকে বলা হয়নি, আজকে বৃষ্টি আসছে দেখে আমরা বড় রাস্তা দিয়ে আসিনি, আমরা এই মাঠের রাস্তা দিয়ে এসেছিলাম। আমাকে রবিন বলেছিল যে এই রাস্তাটা ভালো না, কিন্তু আমি অতটা গুরুত্ব দিইনি। ভাবলাম ছেলে মানুষ হয়তো ভয় পাচ্ছে তাই ওসব কথা বলছে। তোরা জানিস না যে তোরা কত বড় ভুল করেছিস। নে চল, এখন তাড়াতাড়ি চল দেখি আমার ছেলেটাকে বাঁচাতে পারি কিনা। আমি আর মামা এক ফোঁটা সময় নষ্ট না করে মাঠের মধ্যে সেই তেঁতুল গাছের পাশে এসে দাঁড়াই। সেখানে গিয়ে দেখি তেঁতুল গাছের একটা ডালে বসে আছে ভয়ানক সেই প্রেত, আর আর উল্টো হয়ে ঝুলছে আমার ভাই রবিন। এ কি, আমার ছেলেটাকে এমনভাবে আটকে রেখেছো কেন? তুই এসেছিস, তবে আপনজন কষ্ট পেলে কেমন লাগে দেখ। তোর ছেলে আর বাঁচবে না। কিন্তু কেন? ও কি দোষ করেছে? ও নয়, দোষ করেছিস তুই। আমাকে চিনতে পারছিস না তাই না? তুমি কে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি হলাম নির্মল। নির্মল? তুই? আমি। মনে পড়ে তুই কি দোষ করেছিলি? তোর যেন ঘুড়ি ওড়াতে গিয়ে কোথাও চোট না লেগে যায়, তাই তোর বাবা তোকে ঘুড়ি কিনে দিত না। কিন্তু গ্রামের সকল বন্ধুরা সরস্বতী পুজোর সময় ঘুড়ি ওড়াবে, আর তুই ওড়াতে পারবি না। তার জন্য বাবার সিন্দুক থেকে টাকা চুরি করেছিলিস, আর টাকা চুরির দায়
চাপিয়ে দিয়েছিলিস তোদের বাড়ির রাঁধুনির ছেলে নির্মল, মানে আমার উপরে। তুই জানতিস আমি মার সাথে সাথে তোদের বাড়িতে মাঝে মাঝে গিয়ে মায়ের কাছে সাহায্য করতাম, সবার ঘরে গিয়ে খাবার দিতাম, আর সিন্ধুকের ঘরেও যেতাম, আর সেই চুরির দায় আমার উপরে চাপিয়ে দিয়েছিলিস। বাবু, বাবু, আমি চুরি করিনি, বিশ্বাস করুন। আমার উপরে কেউ মিথ্যে দোষ দিচ্ছে। তোর বাবা গ্রাম প্রধান মেনে নিতে পারেনি এক রাঁধুনির ছেলে সিন্ধুক থেকে টাকা চুরি করেছে। এই কথা জানতে পেরে আমাকে এসে মারতে শুরু করে। অতিরিক্ত মারে আমি মারা যাই। যেহেতু গরিবের ছেলে, কেউ তার প্রতিবাদ করেনি। আমার মা পুলিশকে সব জানালে যেন কোনোভাবে কথা প্রচার না হয়। রাতের অন্ধকারে আমার বাড়িতে আগুন ধরিয়ে মার হাত পোড়া লাশ এই তেঁতুল গাছের তলাতেই পুঁতে দিস। আমার দেহটাও এই তেঁতুল গাছের তলাতেই কবর দিয়েছিলিস। আমার আত্মার শান্তি হয়নি, তবে থেকে আমি এখানেই থেকে গেছি। আজ তোর ছেলেকে তেঁতুল গাছের তলা দিয়ে যেতে দেখে ঠিক করি আর ছাড়বো না। নির্মল, সত্যিই আমি ভুল করেছিলাম, তবে এর জন্য যে তোকে মরতে হবে আমি তা ভাবিনি। আমাকে আমাকে ক্ষমা করে দে। চুপ কর, তোর কোনো ক্ষমা নেই। নির্মল, নির্মল, তুই ওকে ছেড়ে দে। আমি আমার পরিবারের তরফ থেকে তোর কাছে ক্ষমা চাইছি। তোমাদের নামে এতদিনের যে অপবাদ ছিল, আমি গ্রামের সবার কাছে গিয়ে সমস্ত সত্যিটা খুলে বলবো। আমি প্রায়শ্চিত্ত করব নির্মল। এই কথাটা শোনবার পর প্রেতটি রবিনকে মাটিতে ফেলে দেয়। মামা ছুটে গিয়ে রবিনকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে শুরু করে। রবিন, রবিন, বাবা আমার, রবিন। পরের দিন সকালেই মামা পুলিশের কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলে। পুলিশ মামাকে অ্যারেস্ট করে। পাপ করলে তার ফল এই জন্মেই পেতে হয়, এটাই তার প্রমাণ।